বিসমিল্লাহির রহমানির রহিম। এনভায়রনমেন্ট অ্যান্ড অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট, HRM, পরিবেশ এবং সাংগঠনিক উন্নয়ন। এনভায়রনমেন্টাল ডেভেলপমেন্ট এবং আজকের লেকচারে দ্বিতীয় ভাগ অর্থাৎ এনভায়রনমেন্টাল ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা থাকবে। আমরা প্রথম ভাগে অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা করেছি। এনভায়রনমেন্টাল ডেভেলপমেন্ট কি? সাংগঠনিক উন্নয়নে পরিবেশগত উন্নয়ন বলতে কোনো প্রতিষ্ঠানের পরিবেশগত প্রভাব পরিচালনা এবং পরিবেশ বান্ধব উৎপাদন ব্যবস্থা তৈরির প্রক্রিয়া বোঝাতে পারে। এটি টেকসই সম্পদের ব্যবহার প্রচারের প্রক্রিয়াও বোঝাতে পারে। আর এই টোটাল এনভায়রনমেন্টাল ডেভেলপমেন্টের 5টি স্তম্ভের উপর গঠিত। 1. পরিবেশগত স্থায়িত্ব, এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি। 2. কর্মক্ষেত্রের নিরাপত্তা, ওয়ার্কপ্লেস সেফটি। 3. স্বাস্থ্য ও কল্যাণ, হেলথ অ্যান্ড ওয়েলবিং। 4. সংগঠনের সামাজিক দায়বদ্ধতা, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, সংক্ষেপে আমরা CSR বলি। 5. প্রযুক্তি ও উদ্ভাবন, টেকনোলজি অ্যান্ড ইনোভেশন। 1. পরিবেশগত স্থায়িত্ব অর্থাৎ এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি, পরিবেশ সংরক্ষণ এবং প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করা। উদাহরণ, একটি বহুজাতিক কোম্পানি তাদের কারখানায় বায়ু ও পানি দূষণ রোধে নতুন প্রযুক্তি ব্যবহার শুরু করে, যার ফলে পরিবেশে নেতিবাচক প্রভাব কমে যায়। এবার এক সহজ উদাহরণ দিয়ে আরো ক্লিয়ার করতেছি। এক গ্রামে এক কর্নারে ছিল একটা খাল, যেটা নদীর সাথে গিয়ে মিশেছিল। এই খালটি গ্রামবাসীর জন্য পানির প্রধান উৎস ছিল। খালের পাশে থাকা আম গাছগুলো থেকে গ্রামবাসী আম পেত, আর খালের মাছ তাদের প্রোটিনের চাহিদা মেটাত। একদিন গ্রামে আসে এক নতুন শিল্পপতি। সে খালের পাশে একটি ফ্যাক্টরি তৈরি করার পরিকল্পনা করল। ফ্যাক্টরির যথারীতি কমপ্লিট হলো এবং ফ্যাক্টরির প্রোডাকশন শুরু হলো। ফ্যাক্টরির বর্জ্য সরাসরি খালে ফেলা শুরু করলো বা খালে এসে পড়া শুরু করলো। কিছুদিনের মধ্যে খালের পানি দূষিত হয়ে গেল, মাছ মারা যেতে লাগলো, আর আম গাছগুলো শুকিয়ে গেল। গ্রামবাসীরা বিপদে পড়ল, কারণ তাদের পানীয় জল, খাদ্য এবং জীবিকা সবই এই খালের ওপর নির্ভরশীল ছিল। একজন বুদ্ধিমান গ্রামবাসী বলল, আমাদের ফ্যাক্টরি চালাতে হবে, কিন্তু খালের এবং প্রকৃতিকেও বাঁচিয়ে রাখতে হবে। তারা ফ্যাক্টরির মালিকের সাথে কথা বলল এবং বর্জ্য ব্যবস্থাপনার একটি উপায় বের করল। তারা খালের পানি পরিশোধনের জন্য একটি ছোট প্লান্ট তৈরি করল, আম গাছগুলোকে রক্ষা করার জন্য নতুন করে গাছ লাগালো এবং মাছের চাষও আবার শুরু করলো। আর ফ্যাক্টরির বর্জ্য শোধনাগার একটা তৈরি করলো, যেখানে সরাসরি ফ্যাক্টরির বর্জ্য আগে সেখান থেকে শোধন হয়ে একদম পরিষ্কার পানি যাতে খালে আসে, এই একটা ব্যবস্থা করলো, অর্থাৎ ETP। এখানে তারা তাদের উন্নয়ন এবং প্রকৃতির মধ্যে একটি ভারসাম্য বজায় রাখলো। তাহলে এই গল্পটি পরিবেশগত স্থায়িত্ব এর একটি উদাহরণ। পরিবেশগত স্থায়িত্ব বলতে বোঝায় উন্নয়নের পথে এগোনোর সময় প্রকৃতি এবং
পরিবেশের ভারসাম্য বজায় রাখা, যাতে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সম্পদ এবং সুস্থ পরিবেশ টিকে থাকে। এখানে গ্রামবাসীরা তাদের উন্নয়নের চাহিদা এবং প্রকৃতির সংরক্ষণের মধ্যে একটি সঠিক ভারসাম্য রেখেছে, যা পরিবেশগত স্থায়িত্বের মূল কথা। 2. কর্মক্ষেত্রের নিরাপত্তা, অর্থাৎ ওয়ার্কপ্লেস সেফটি। নিরাপদ এবং ঝুঁকিমুক্ত পরিবেশ তৈরি করাই কর্মক্ষেত্রের নিরাপত্তার মূল। উদাহরণস্বরূপ, একটি নির্মাণ সংস্থা প্রতিটি শ্রমিকের জন্য সুরক্ষা সরঞ্জাম বাধ্যতামূলক করে এবং নিয়মিত নিরাপত্তা প্রশিক্ষণের ব্যবস্থা করে। একটা ছোট গল্পের মাধ্যমে বিষয়টি আরও ব্যাখ্যা করা যাক। ধরুন, একটা কারখানায় কিছু শ্রমিক কাজ করে। একদিন একজন নতুন শ্রমিক কাজ করতে এসে অসাবধানতাবশত মেশিনের কাছে চলে যায় এবং তার হাতে ছিল না কোনো সুরক্ষা সরঞ্জাম, অর্থাৎ সেফটি ইকুইপমেন্ট। তো হঠাৎ করে তার হাত মেশিনে আটকে গেল। ভাগ্যক্রমে কাছাকাছি থাকা অন্যান্য শ্রমিকরা দ্রুত ছুটে এসে মেশিন বন্ধ করে দিলেন এবং লোকটির হাত বের করলেন। এই ঘটনায় শ্রমিকটি হাত গুরুতরভাবে আহত হয়েছিল। যদি কর্মক্ষেত্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকত, যেমন মেশিনের চারপাশে সুরক্ষা বেষ্টনী, শ্রমিকের জন্য প্রয়োজনীয় সুরক্ষা সরঞ্জাম যেমন হ্যান্ড গ্লাভস, এবং কর্মীদের এই বিষয়ে পর্যাপ্ত প্রশিক্ষণ দেওয়া হতো, তাহলে এই দুর্ঘটনাটা এড়ানো যেত। কর্মক্ষেত্রের নিরাপত্তা শুধু দুর্ঘটনার হাত থেকে বাঁচায় না, কর্মীদের মনোবলও বাড়ায়। যখন শ্রমিকরা জানেন যে তারা নিরাপদে কাজ করছেন, তখন তারা আরও আত্মবিশ্বাসের সাথে তাদের কাজগুলো সমাপ্ত করতে পারে। 3. স্বাস্থ্য ও কল্যাণ, অর্থাৎ হেলথ অ্যান্ড ওয়েলবিং। কর্মীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য উন্নয়নে উদ্যোগ গ্রহণ করাই হেলথ অ্যান্ড ওয়েলবিংয়ের দায়িত্ব। উদাহরণ, একটা কর্পোরেট অফিস কর্মীদের জন্য ফিটনেস সেন্টার ও মানসিক স্বাস্থ্য পরামর্শ সেবা চালু করেছে, যাতে তারা সুস্থ ও প্রফুল্ল থাকে। বিষয়টা ছোট একটি গল্পের মাধ্যমে ব্যাখ্যা করা যাক। একটা অফিসে রিয়া নামের একজন কর্মী ছিলেন। তিনি প্রতিদিন সকালে অফিসে এসে খুবই ক্লান্ত বোধ করতেন এবং তার কাজে মন বসত না। তার কর্মীরাও তার এই পরিবর্তন লক্ষ্য করলেন। একদিন তারা রিয়ার সাথে কথা বললেন এবং জানতে পারলেন যে রিয়া রাতে ঠিকমতো ঘুমোতে পারেন না এবং তার ব্যক্তিগত জীবনে কিছু সমস্যা রয়েছে। অফিসের মানব সম্পদ বিভাগ যখন এই কথা জানতে পারল, তখন তারা রিয়ার জন্য কিছু ব্যবস্থা নিল। তারা তাকে একজন কাউন্সিলরের সাথে কথা বলার ব্যবস্থা করল, যিনি তাকে তার মানসিক চাপ কমাতে সাহায্য করলেন। এছাড়াও অফিসে একটি বিশ্রাম কক্ষ তৈরি করা হলো, যেখানে কর্মীরা কাজের ফাঁকে একটু বিশ্রাম নিতে পারে। কিছুদিন পর রিয়ার শারীরিক ও মানসিক অবস্থার উন্নতি হলো। তিনি এখন প্রতিদিন সকালে অফিসে এসে উৎফুল্ল বোধ করেন এবং তার কাজেও মন বসতেছে। তার কর্মীরাও তাকে আগের থেকে অনেক বেশি হাসি খুশি দেখতে পাচ্ছেন। এই গল্প থেকে আমরা বুঝতে পারি যে স্বাস্থ্য ও কল্যাণ শুধু কর্মীদের শারীরিক সুস্থতার মধ্যেই সীমাবদ্ধ নয়, তাদের মানসিক ও সামাজিক সুস্থতাও এর মধ্যে অন্তর্ভুক্ত। 4. সংগঠনের সামাজিক দায়বদ্ধতা,
কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি। সমাজ ও পরিবেশের কল্যাণে প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব। উদাহরণ, একটি বড় টেক্সটাইল কোম্পানি তাদের উৎপাদন প্রক্রিয়ায় রিসাইক্লিং প্রযুক্তি অন্তর্ভুক্ত করল এবং স্থানীয় স্কুলে পরিবেশ শিক্ষার কর্মসূচি পরিচালনা করছে অথবা এর সাথে কন্ট্রিবিউশন করছে তারা তাদের কোম্পানির পক্ষ থেকে। একটা ছোট গল্পের মাধ্যমে বিষয়টি ব্যাখ্যা করা যাক। একটা গ্রামে একটা বড় শিল্প কারখানা ছিল। কারখানার মালিক ছিলেন অত্যন্ত ধনাঢ্য ব্যক্তি। তিনি শুধু নিজের লাভের কথাই চিন্তা করতেন, পরিবেশ বা সমাজের কথা ভাবতেন না। কারখানার বর্জ্য ব্যবস্থাপনা ছিল খুবই নগণ্য, যার কারণে গ্রামের নদীর পানি দূষিত হয়ে গিয়েছিল এবং গ্রামের মানুষগুলো অসুস্থ হয়ে পড়েছিল। একদিন গ্রামের কিছু যুবক সম্মিলিত যুব সমাজ থেকে কারখানা কর্তৃপক্ষের কাছে গিয়ে মালিকের সাথে দেখা করে সমস্যার কথাগুলো বললেন। কারখানার মালিক প্রথমে তাদের কথা শুনতে রাজি ছিলেন না, কিন্তু যুবকরা তাকে বোঝালেন যে তার শিল্প কারখানার কারণে গ্রামের পরিবেশ এবং মানুষ অনেক কষ্টে আছে। অবশেষে কারখানার মালিক তার ভুল বুঝতে পারলেন। তিনি কারখানায় বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ সক্রিয় করলেন এবং নির্দিষ্ট বর্জ্য ব্যবস্থাপনা তার নিয়ম মাফিক যাতে বর্জ্য ব্যবস্থাপনাগুলো চলমান থাকে সেই বিষয়গুলো উনি তদারকি করতে শুরু করলেন এবং কিছু নিয়ম সেট আপ করলেন এবং গ্রামে প্রত্যেকটি মানুষ যাতে ভালো থাকে, গ্রামের স্বাস্থ্য সেবাতে ওনার কারখানার ব্যবস্থা থেকে কারখানার পক্ষ থেকে একটা স্বাস্থ্য সেবার ব্যবস্থা চালু করলেন। এই গল্প থেকে আমরা বুঝতে পারি যে প্রতিটি প্রতিষ্ঠানেরই সমাজের প্রতি কিছু দায়িত্ব থাকে বা দায়িত্ব আছে। এই দায়িত্বগুলো পালন করলে একদিকে যেমন সমাজের উপকার হয়, তেমনি অন্যদিকে প্রতিষ্ঠানের সুনামও বৃদ্ধি পায়। আর এটাই কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি। কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি নিয়ে আরেকটি উদাহরণ দিচ্ছি। একবার একটা বড় ফ্যাক্টরি, এটা ছিল একটা চকলেট ফ্যাক্টরি যার নাম ছিল সুইটবেরি। এই ফ্যাক্টরিটি ছিল একটি গ্রামের পাশে এবং 2-4টা গ্রাম মিলে এই ফ্যাক্টরি লোক এই ফ্যাক্টরিতে কাজ করত গ্রামবাসী। ফ্যাক্টরির মালিক জনাব আবদুল্লাহ খুব লাভবান ছিলেন, কিন্তু তিনি লক্ষ্য করলেন যে তার ফ্যাক্টরির আশেপাশে যেই গ্রামগুলো, সেই গ্রামগুলোর জীবনযাত্রার মান খুবই নগণ্য। এখানে স্কুল নেই, হাসপাতাল নেই, এমনকি বিশুদ্ধ পানিরও অনেক অভাব। উনি তার কর্মীদের মাধ্যমে এগুলা দেখলেন এবং উপলব্ধি করলেন এবং খোঁজ খবরও নিয়ে দেখলেন যে আসলেই বিষয়টি তাই। একদিন মিস্টার আবদুল্লাহ তার ম্যানেজারদেরকে বললেন, আমরা শুধু চকলেট বানিয়ে লাভ করলেই হবে না, আমাদের গ্রামের উন্নতিও করতে হবে, কারণ এই গ্রামের মানুষই আমাদের শক্তি এবং আমাদের ফ্যাক্টরিতে তারা কাজ করে আমাদের ফ্যাক্টরিকে চলমান রাখে। তিনি সিদ্ধান্ত নিলেন ফ্যাক্টরির লাভের একটা অংশ গ্রামের উন্নয়নে উনি ব্যয় করবেন। তারা গ্রামে একটি স্কুল তৈরি করলো, যেখানে ফ্যাক্টরির কর্মীদের শিশুরা বিনামূল্যে লেখাপড়া করতে পারে। একটি ক্লিনিক তৈরি করলো, যেখানে বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রামবাসীরা পেতে পারে। তাছাড়া তারা গ্রামে বিশুদ্ধ পানির ব্যবস্থাও করল এবং গাছ লাগিয়ে পরিবেশ রক্ষার উদ্যোগ নিল। গ্রামবাসীরাও খুব খুশি হলো এবং ফ্যাক্টরির প্রতি তাদের বিশ্বাস, আস্থা এবং ভালোবাসা বেড়ে গেল। জনাব আবদুল্লাহ বুঝলেন যে শুধু ব্যবসা করে লাভ করাই যথেষ্ট নয়, সমাজের উন্নতিতেও ভূমিকা রাখতে হয়। আর এটাই হলো সিএসআর বা সংগঠনের সামাজিক দায়বদ্ধতা। 5.
প্রযুক্তি ও উদ্ভাবন, টেকনোলজি ও ইনোভেশন, পরিবেশ বান্ধব প্রযুক্তি ব্যবহার করে সংগঠনের পরিবেশ উন্নত করা। উদাহরণ, একটি প্রতিষ্ঠান নবায়নযোগ্য প্রযুক্তি জ্বালানি ব্যবহার শুরু করেছে, যা বিদ্যুৎ খরচ কমিয়েছে এবং টেকসই উন্নয়নে ভূমিকা রেখেছে এই প্রযুক্তিটা। বর্তমানে গার্মেন্টস বা শিল্প কারখানায় অন্যতম বড় চ্যালেঞ্জ হলো বিদ্যুৎ খরচ। বিশাল কারখানায় হাজার হাজার মেশিন চলে, আর বিদ্যুতের বিল যেন একটা বিশাল দৈত্যের মতো, আর এই বিল যেন প্রতিদিন বেড়েই চলছে। সূর্যদ্বীপ ফ্যাশন লিমিটেড নামে একটা পোশাক কারখানা ছিল, যেখানে মালিক রবিউল সাহেব সব সময় ভাবতেন কিভাবে বিদ্যুৎ খরচটা কমানো যায়। একদিন তার গবেষক বন্ধু শফিক বললেন, তোমার কারখানার ছাদটা তো ফাঁকা, ওয়ার্কারদের সাইকেলও এবং মোটরসাইকেলের পার্কিংটাও ফাঁকা, সেটাকে কাজে লাগিয়ে যদি নিজেরাই বিদ্যুৎ তৈরি করতে পারো। রবিউল সাহেব বললেন, তা কিভাবে? শফিক হেসে বললেন, সোলার ট্রান্সপারেন্ট সেট, এটা এমন এক প্রযুক্তি যেখানে কারখানার ছাদে ও পার্কিংয়ের ফাঁকা স্থানগুলোতে সোলার প্যানেল বসাবে, কিন্তু সেটা স্বচ্ছ হবে, তাই ভেতরে প্রাকৃতিক আলো আসবে আর পাশাপাশি বিদ্যুৎও তৈরি হবে। রবিউল সাহেব একটু সংশয়ে ছিলেন, কিন্তু যখন দেখলেন এই প্রযুক্তি শুধু বিদ্যুৎ তৈরি করছে না, বরং কারখানার ভেতরের তাপমাত্রাও কমিয়ে দিচ্ছে, তখন তিনি পুরো কারখানার ছাদ ঢেকে দিলেন এই সোলার ট্রান্সপারেন্ট শেড দিয়ে, এবং যথাযথ সিস্টেম কমপ্লায়েন্স নিয়ম অনুযায়ী উনি সোলার ট্রান্সপারেন্ট শেড বসালেন। এতে ফলাফল দেখল যে বিদ্যুৎ বিল প্রায় 40% কমে গেল। এয়ার কন্ডিশনের খরচও কমলো, কারণ সূর্যের আলো আসলেও অতিরিক্ত গরম হচ্ছিল না। পরিবেশ বান্ধব উৎপাদন হওয়ায় কিছু ব্র্যান্ড কারখানায় নতুন করে আসলো এবং অর্ডার দেওয়া শুরু করলো। এভাবে প্রযুক্তি ও উদ্ভাবন একটা সাধারণ ছাদকে পরিণত করলো জাদুর ছাদে, যা শুধু বিদ্যুৎ সাশ্রয়ী নয়, বরং পরিবেশেরও উপকার করলো। এ থেকে আমরা কি শিক্ষা নিতে পারি? প্রযুক্তি ও উদ্ভাবন মানে নতুন কিছু তৈরি করা নয়, বরং বিদ্যমান কিছুকে এমনভাবে কাজে লাগানো যাতে সেটা আরও কার্যকর ও টেকসই হয়। এই এনভায়রনমেন্টাল ডেভেলপমেন্ট আবার 4 প্রকার। 1. প্রাকৃতিক পরিবেশ উন্নয়ন, অর্থাৎ ন্যাচারাল এনভায়রনমেন্টাল ডেভেলপমেন্ট। 2. সামাজিক পরিবেশ উন্নয়ন, অর্থাৎ সোশ্যাল এনভায়রনমেন্টাল ডেভেলপমেন্ট। 3. অর্থনৈতিক পরিবেশ উন্নয়ন, অর্থাৎ ইকোনমিক এনভায়রনমেন্টাল ডেভেলপমেন্ট। 4. প্রযুক্তিগত পরিবেশ উন্নয়ন, অর্থাৎ টেকনোলজিক্যাল এনভায়রনমেন্টাল ডেভেলপমেন্ট। 1. প্রাকৃতিক পরিবেশ উন্নয়ন, অর্থাৎ ন্যাচারাল এনভায়রনমেন্টাল ডেভেলপমেন্ট। পরিবেশগত ভারসাম্য রক্ষা এবং দূষণ কমানোর উদ্যোগ। একটা উদাহরণ দিচ্ছি। জনাব মাহমুদ পারভেজ একটা বড় পোশাক কারখানায় চাকরি করত। উনি ছিলেন মহাব্যবস্থাপক, অর্থাৎ জিএম। উনি লক্ষ্য করলেন তার শিল্প কারখানার চারপাশটা ধুলোবালিতে ভরা
এবং তার বর্জ্য পানির কারণে পাশের খালটাও দূষিত হয়ে গেছে। আর গাছপালাগুলো খুব কম, কিছু কিছু গাছপালাও মরে গেছে। এতে দেখা যাচ্ছে যে কর্মীদের শ্বাসকষ্ট হচ্ছে এবং ধীরে ধীরে প্রায় গরমে তারা অতিষ্ঠ হয়ে যায়, আর পরিবেশও দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। তো জনাব মাহমুদ ভাবলো, শুধু পোশাক তৈরি করলেই তো হবে না, আমাদের প্রকৃতির দিকেও তো লক্ষ্য রাখতে হবে। সে তার সহকর্মীদের নিয়ে কারখানার চারপাশে গাছ লাগানো শুরু করলো। ব্যবহৃত পানির ফিল্টারিং শুরু করলো, যাতে দূষিত পানি সরাসরি খালে গিয়ে না পড়ে, এবং বর্জ্য কমানোরও উপায় খুঁজতে লাগলো। ধীরে ধীরে কারখানার পরিবেশ বদলে গেল, বাতাস পরিষ্কার হলো, কর্মীদের শ্বাস নিতে সমস্যা অনেক কমে গেল, খালের পানি ধীরে ধীরে স্বচ্ছ হওয়া শুরু করলো, আর কারখানার চারপাশ একটা সুন্দর সবুজ জায়গায় পরিণত হলো। হ্যাঁ, এটাই প্রাকৃতিক পরিবেশ উন্নয়ন, অর্থাৎ ন্যাচারাল এনভায়রনমেন্টাল ডেভেলপমেন্ট, যেখানে পোশাক শিল্পের মধ্যে পরিবেশ বান্ধব উদ্যোগ নিয়ে দূষণ কমানো হয়, সবুজায়ন করা হয় এবং প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করা হয়, যাতে কর্মীদের জন্য সুস্থ ও টেকসই কর্মপরিবেশ নিশ্চিত হয়। 2. সামাজিক পরিবেশ উন্নয়ন, সোশ্যাল এনভায়রনমেন্টাল ডেভেলপমেন্ট। কর্মক্ষেত্রে সহমর্মিতা, অন্তর্ভুক্তিমূলক পরিবেশ এবং কর্মীদের নৈতিক মান নিশ্চিত করা। একটা উদাহরণ দিচ্ছি। একটা বড় পোশাক শিল্পে রুবেল নামে একজন কাজ করত। তিনি ছিলেন সহকারী HR এবং কমপ্লায়েন্স অফিসার। কিন্তু সেখানে সবাই শুধু নিজের কাজ নিয়েই ব্যস্ত থাকতো, কেউ কারো খবর রাখতো না। নতুন কর্মীরা সাহায্য চাইলে অনেক সময় অবহেলা করা হতো, আর কর্মীদের জন্য বিশেষ সুযোগ সুবিধাও কম ছিল। তাই একদিন রুবেল সহ তার সিনিয়রদের নিয়ে একটা পরামর্শ সভার আয়োজন করল। সিনিয়ররা খুব সহযোগী মনোভাবাপন্ন হওয়ায় এই বিষয়টাকে খুব পজিটিভলি সামনে নিয়ে এলো। রুবেল উদ্যোগ নিল এবং বলল, শুধু মেশিন ভালো থাকলেই তো চলবে না স্যার, আমাদের কর্মীদের মানসিক ও সামাজিক পরিবেশও ভালো হতে হবে। সে সহকর্মীদের নিয়ে একসাথে বসে বন্ধুত্বপূর্ণ পরিবেশ গড়ে তুলতে উদ্যোগ নিল। নতুন কর্মীদের প্রশিক্ষণের জন্য একজন অভিজ্ঞ কর্মীকে দায়িত্ব দেওয়া হলো। কারখানায় সপ্তাহে একদিন স্বাস্থ্য পরামর্শ ও কাউন্সেলিং চালু করা হলো এবং কাজের ফাঁকে ছোট ছোট আনন্দদায়ক আয়োজন, যেমন জন্মদিন পালন, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি আয়োজন করা শুরু হলো। কয়েক মাসের মধ্যেই কারখানার পরিবেশ অনেক বদলে গেল এবং সবাই একে অপরের সহযোগী হয়ে গেল। কর্মীরা একে অপরের পাশে দাঁড়াতে শুরু করলো, কাজের মানও উৎপাদনশীলতাও বেড়ে গেল, আর মালিকপক্ষ অনেক খুশি হলো। এটাই সামাজিক পরিবেশ উন্নয়ন, অর্থাৎ সোশ্যাল এনভায়রনমেন্টাল ডেভেলপমেন্ট। এখানে পোশাক শিল্পের কর্মীদের জন্য একটি ইতিবাচক ও সহযোগিতামূলক এবং বন্ধুত্বপূর্ণ কর্মপরিবেশ তৈরি করা হয়, যাতে তারা শুধু কাজেই না, বরং পারস্পরিক সম্পর্ক
মানসিক সুস্থতা এবং ভালো থাকার সুযোগও পায়। 3. অর্থনৈতিক পরিবেশ উন্নয়ন অর্থাৎ ইকোনমিক এনভায়রনমেন্টাল ডেভেলপমেন্ট। টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করা যাতে প্রতিষ্ঠান ও সমাজ উভয়ই লাভবান হয়। অর্থনৈতিক পরিবেশ উন্নয়ন একটি ধারণা যা পরিবেশের সুরক্ষা এবং অর্থনৈতিক উন্নয়নের মধ্যে একটি ভারসাম্য তৈরি করার চেষ্টা করে। এর মূল লক্ষ্য হল এমন একটি অর্থনৈতিক ব্যবস্থা তৈরি করা যা পরিবেশের ক্ষতি না করে সমাজের মানুষের জীবনযাত্রার মান উন্নত করতে পারে। সহজ ভাষায় অর্থনৈতিক পরিবেশ উন্নয়ন মানে হল পরিবেশের কথা ভেবে অর্থনৈতিক কাজকর্ম করা। একটা ছোট গল্পের মাধ্যমে বিষয়টি ব্যাখ্যা করা যাক। এক গ্রামে করিম নামের একজন কৃষক বাস করত। তিনি তার জমিতে প্রচুর ধান ফলাতেন, কিন্তু তিনি জমিতে অনেক বেশি রাসায়নিক সার ব্যবহার করতেন। এতে তার ধানের ফলন তো ভালো হতো, কিন্তু জমির মাটি ধীরে ধীরে খারাপ হয়ে যাচ্ছিল। একদিন করিম একজন পরিবেশবিদের সাথে দেখা করলেন। পরিবেশবিদ তাকে বোঝালেন যে বেশি রাসায়নিক সার ব্যবহার করলে শুধু জমির মাটিই খারাপ হয় না, পরিবেশের অন্যান্য উপাদানও দূষিত হয়ে যায়। তিনি করিম সাহেবকে জৈব সার ব্যবহার করার পরামর্শ দিলেন। করিম সাহেব পরিবেশবিদের কথা মেনে জৈব সার ব্যবহার করা শুরু করলেন। প্রথমে তার ধানের ফলন একটু কম হয়েছিল, কিন্তু ধীরে ধীরে তার জমির মাটি আবার ভালো হয়ে গেল এবং তার ধানের ফলনও বেড়ে গেল। একই সাথে পরিবেশের উপরও খারাপ প্রভাব পড়া কমে গেল। এই গল্প থেকে আমরা বুঝতে পারি যে অর্থনৈতিক পরিবেশ উন্নয়ন মানে হলো এমনভাবে কাজ করা যাতে আমাদের অর্থনৈতিক উন্নতিও হয়, আবার পরিবেশের কোনো ক্ষতিও না হয়। 4. প্রযুক্তিগত পরিবেশ উন্নয়ন অর্থাৎ টেকনোলজিক্যাল এনভায়রনমেন্টাল ডেভেলপমেন্ট। পরিবেশ বান্ধব প্রযুক্তির ব্যবহার ও উদ্ভাবন করা। একটা উদাহরণ দিচ্ছি। একটা পোশাক কারখানায় প্রচুর পরিমাণে রং ব্যবহার করা হতো, আর সেই রং মেশানো নোংরা জল নদীর পানিতে গিয়ে মিশে যেত। এতে নদীর পানি দূষিত হয়ে যেতে লাগলো, আর মাছ ও অন্যান্য জলজ প্রাণীও কমে যেতে লাগলো। কারখানার মালিক খুব চিন্তায় পড়ে গেলেন। তিনি জানতেন যে তার কারখানার জন্য পরিবেশের অনেক ক্ষতি হচ্ছে। একদিন তিনি একটি নতুন প্রযুক্তির কথা জানতে পারলেন, যার মাধ্যমে রং ব্যবহার করার পর সেই নোংরা জলকে পরিশোধন করা যায়। তিনি সেই প্রযুক্তি ব্যবহার করলেন এবং তার কারখানার নোংরা জল পরিশোধন করে নদীতে ফেলা শুরু করলেন। এতে নদীর পানি দূষণ কমে গেল, আর মাছ ও জলজ প্রাণী আবার ফিরে এলো। হ্যাঁ, এটাই প্রযুক্তিগত পরিবেশ উন্নয়ন অর্থাৎ টেকনোলজিক্যাল এনভায়রনমেন্টাল ডেভেলপমেন্ট। এই গল্প থেকে আমরা বুঝতে পারি যে প্রযুক্তিগত পরিবেশ উন্নয়ন আমাদের পরিবেশের জন্য অত্যন্ত জরুরি। তো এনভায়রনমেন্টাল ডেভেলপমেন্ট শুধু একটি প্রতিষ্ঠান বা ব্যক্তির দায়িত্ব নয়, এটি একটি সামগ্রিক প্রচেষ্টা যা কর্মক্ষেত্রের পরিবেশ উন্নয়ন, নিরাপত্তা, স্বাস্থ্য ও সামাজিক দায়বদ্ধতার সাথে সম্পর্কিত। কার্যকর এনভায়রনমেন্টাল ডেভেলপমেন্ট নিশ্চিত করার জন্য নেতৃত্ব, কর্মী ও প্রযুক্তি সমন্বিত প্রচেষ্টা অপরিহার্য। আজকের লেকচারে এনভায়রনমেন্ট অ্যান্ড অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট অধ্যায়ের এনভায়রনমেন্টাল ডেভেলপমেন্ট বিষয়টি ব্যাখ্যা করা হলো এবং আমরা জানলাম এর পাঁচ মূল স্তম্ভ ও
ও 4 প্রকারে বিভক্ত। এবং আজকের লেকচার এই পর্যন্তই। পরবর্তী এপিসোডে এইচআর ম্যানেজমেন্টের অন্য আরেকটি স্তম্ভ নিয়ে আলোচনা করবে ইনশাআল্লাহ। সবাইকে এপিসোডগুলোতে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।